ফ্যাসিবাদে লুটপাট থেকে শিক্ষকদের কল্যাণ তহবিলও রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। দুপুরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের কারিগরদের বাধ্য করা হয়েছিল ঘুষ দিতে। এই সময় ভোগান্তি ছাড়াই ভবিষ্যতে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ অনলাইনের মাধ্যমে যথাসময়ে শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষার আলো ছড়াতে নিজেদের জীবনের সোনালী সময় পার করে দিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে তাদের চরম আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের ভিত্তিতে ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে ভারতের 80তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে দুই দেশের অংশীদারিত্ব এগিয়ে যাচ্ছে। বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষাই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। As we celebrate our independence, it is only fitting to reflect on special relationship we share with Bangladesh. The roots of our respective freedom struggles and deeply entwined, built on this solid bedrock of shared history, mutual respect and partnership continues to flourish. প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। 1945 সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আন্দোলন সংগ্রাম, ক্ষমতা বিরোধিতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা বাঁক সব মিলে বেগম খালেদা জিয়ার জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে আরও বিস্তারিত। তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া 1946 সালের 15 আগস্ট দিনাজপুরের ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম নেন। তার ডাকনাম ছিল পুতুল। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ চুকিয়ে ভর্তি হন সুরেন্দ্রনাথ কলেজে। 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তিনি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিসরে ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন। 1981 সালে জিয়াউর রহমান নিহত হবার পর সরাসরি রাজনীতিতে আসেন খালেদা জিয়া। 1982 সালের 2 জানুয়ারি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন তিনি। মাত্র 2 বছরের মধ্যে দলের চেয়ারপারসনের দায়িত্ব পান। এরপর শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার দীর্ঘ পথ চলা। হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে বিএনপির নেতৃত্ব দেন তিনি। 1986 সালের নির্বাচন বর্জন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে তার ভূমিকার কারণে বারবার আটক হন খালেদা জিয়া। এই সময় তিনি পরিচিতি পান আপসহীন নেত্রী হিসেবে।
1990 সালে গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর আসে নতুন রাজনৈতিক অধ্যায়। 1991 সালে নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। 1996 সালে আবারও প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজনৈতিক সংকট তৈরি হলে অল্প সময়ের মধ্যে পদত্যাগ করেন তিনি। একই বছর জুনে নির্বাচনে বিএনপি বিরোধী দলে যায়। 1999 সালে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট গঠিত হয়। দুর্নীতি ও সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি নিয়ে 2001 সালে নির্বাচনে 4 দলীয় জোট বিজয়ী হলে দ্বিতীয় পূর্ণমেয়াদে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয় তার দ্বিতীয় পূর্ণ মেয়াদ। এরপর আসে রাজনৈতিক অস্থিরতার সময়। 2007 সালে গ্রেপ্তার হন খালেদা জিয়া। দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে পরবর্তী বছরগুলো কাটে তার। 2008 সালের নির্বাচনে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয় পান তিনি। রাজনৈতিক জীবনে কোনো নির্বাচনে আসন না হারানোর বিরল রেকর্ডও রয়েছে তার। পরবর্তী বছরগুলোতে বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। সরকার বিরোধী আন্দোলন, নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। নানা রাজনৈতিক ও আইনি সংকটের মধ্যেও দলের নেতৃত্ব ধরে রাখেন। দীর্ঘ প্রায় 4 দশকের রাজনৈতিক জীবনে কখনো তিনি ছিলেন সরকার প্রধান, কখনো বিরোধী দলীয় নেতা, আবার কখনো রাজপথে আন্দোলনের নেতৃত্বে। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এখন ইতিহাসের অংশ। 2025 সালের 30 ডিসেম্বর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় তার পথচলা। রেখে যান বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ও বহুল আলোচিত এক অধ্যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে 2 সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটিতে চুরি রোধে বসানো হচ্ছে রিসেল ভেলোহীন ফাইবার জেরিনের ডাস্টবিন। মিন্টু রোড সহ বিভিন্ন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে 300টি বিন বসানো হচ্ছে। পর্যায়ক্রমে এই সংখ্যা 3000 ছাড়াবে। অন্যদিকে উত্তর সিটিতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন 2 সিটির প্রশাসক। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে আবারও ডাস্টবিন বসাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এবার আর ধাতব নয়, ব্যবহার করা হচ্ছে ফাইবার রেজিন। আর এর ফলে পুনর্বিক্রি করার সুযোগ না থাকায় এসব ডাস্টবিন চুরি বা ভেঙে ফেলার থাকছে না কোনো ঝুঁকি। নগরীর মিন্টু রোড সহ বিভিন্ন এলাকায় বর্তমানে থাকা এসব ডাস্টবিন পর্যাপ্ত নয়। তাই পাইলট প্রকল্প হিসাবে বসানো হচ্ছে আপাতত 300টি বিন। নগরবাসী সচেতন হলে বায়ু দূষণ ও পরিবেশ দূষণ বহুল অংশে কমে আসবে বলে মনে করেন ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এই সপ্তাহ থেকে আমরা মোবাইল কোড পাঠাবো, সেই সমস্ত মার্কেট এবং ব্যবসায়ীদেরকে ফাইন করা হবে। পরবর্তী পর্যায়ে কিছু কিছু জায়গায় হোটেল আছে, হোটেল তারা রাস্তার উপরে হোটেল করে, তাদের কোনো ডাস্টবিন নাই, ময়লা আবর্জনা ফেলার কিছু নাই, পানি ব্যবহার করার কিছু নাই, তারা ইভেন হাতটাও ধোয় রাস্তার মধ্যে। তাদের হোটেল যদি মান সম্পন্ন না হয় এবং সকল ব্যবস্থা না থাকে তাহলে সেই সমস্ত হোটেলও আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। এদিকে ঢাকাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি করার জোরালো উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও। আর তাই রাজধানীর মিরপুরে আয়োজন করা হয় এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন। এ সময় নগরকে পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। এই নগর যাতে আগামী প্রজন্মের জন্য আমরা অন্ততপক্ষে কিছু একটা দিয়ে যেতে পারি, আজকে এই কর্মসূচিকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা একটা স্লোগানও দিয়েছি, শনিবারের অঙ্গীকার, বাসা বাড়ি করি পরিষ্কার। আমরা 24 ঘন্টা সময় নেই, কিন্তু 8 ঘন্টা 7 ঘন্টা দ্রুত 4-5 ঘন্টার মধ্যে সেই ময়লার স্তূপগুলো আমরা ইতিমধ্যে পরিষ্কার করে ফেলেছি এবং এই কাজ চলমান আছে, এইটা আমরা চলমান রাখবো। রাজধানীকে বাসযোগ্য করতে ঢাকার 2 সিটি কর্পোরেশন একের পর এক যে অবকাঠামোগত পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে তা রক্ষণাবেক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। গ্যাস বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে আয়োজিত মোমবাতি মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেয়া হয়েছে তারা ভবিষ্যতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আমরা চাই 100% দুর্নীতি বন্ধ করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন, এবং আপনারা শুধু রাজনীতি না করে জনসেবার মানসিকতা নিয়ে মন্ত্রিসভা এমপিরা কাজ করুন। যদি দায়িত্ব পালন করতে না পারেন আর আমরা একের পর এক ভুতুড়ে জীবন যাপন করে আমরা ঘরে বসে থাকবো না, আমরা রাস্তায় চলে আসবো। উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ, সুশাসন এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের ভবন 2-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে স্বাস্থ্যের অধিকার কেবল মৌলিক অধিকারই নয়, এটি একটি জাতির অর্থনৈতিক এবং সামাজিক উন্নতিরও চাবিকাঠি। উন্নত চিকিৎসা শহরের বিত্তবান মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটাকে পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যসেবা বলা যায় না। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, সেজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। আজ এই হাসপাতালটির আরেকটি নতুন ভবন উদ্বোধন হলো। 2006 সালের 23 অক্টোবর এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। সময়ের প্রয়োজনে আরো আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আজ এই হাসপাতালের আকার আয়তনে আরো বড় রূপ ধারণ করলো। একই সঙ্গে আমাদের এটিকে অবশ্যই মনে রাখতে হবে, চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরিবেশ নির্ভীক করতে সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়, বরং আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। এই তিনের মধ্যে পারস্পরিক আস্থা এবং সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন কিংবা রোগী এবং রোগীর স্বজনরা যদি চিকিৎসকদের উপরে বিশ্বাস এবং মর্যাদা সম্পর্ক অনুভব না করেন, তাহলে আমরা যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করি, চিকিৎসার জন্য বিদেশ বিমুখতা বন্ধ করা যাবে না। দর্শক, বনানী টিএনটি কলোনি মাঠে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? অনেক ধন্যবাদ। আসলে আজকের এই দিনে প্রথমেই কিন্তু আমরা আজকে এই একদম গণতন্ত্রের যিনি আপসহীন নেত্রী ছিলেন, যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, সেই সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি, তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে এই টিএনটি কলোনি মাঠ, যে মাঠটি হচ্ছে ঢাকা 11 আসনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন, সেই আসনে আজকে কিন্তু তার মায়ের অথবা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রয়াত খালেদা জিয়ার জন্মদিনের 82তম জন্মদিনের উপলক্ষে দুস্থ, অসহায় এবং অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করা হবে। এখানে কিন্তু এটি তিনি হয়তো 3:30 নাগাদ তার এখানে আসার কথা এবং সেই অনুযায়ী কিন্তু তারপরে হয়তো শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু দলীয় যারা নেতা রয়েছেন সেই নেতারা এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে জুয়েল ভাই আছে, কায়ুম ভাই আছে। আমরা একটু কথা বলি। জুয়েল ভাই, একটু যদি আপনার কাছে জিজ্ঞেস করি, দীর্ঘদিন খালেদা জিয়ার সাথে একসাথে রাজনীতি আপনারা করেছেন, এখন তার পুত্র তারেক রহমানের নেতৃত্বে দেশ চলছে, তো আজকের এই দিনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত তো আমরা কামনা করছি, পাশাপাশি আপনার আর অনুভূতিটা একটু শুনতে চাই। আজকের দিনে আমি আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের নেত্রীকে মাগফিরাত দান করেন এবং জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, দেশের সমৃদ্ধির জন্য কাজ করে গিয়েছেন। আজকের দিনে আমরা এই প্রত্যাশাই করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন
দেখেছেন, যে স্বপ্ন রেখে গিয়েছেন, তা আমাদের প্রিয় নেতা বিএনপির বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে যে পথ চলা, সেই পথ চলা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। আমরা কায়ুম ভাইকে দেখছি। কায়ুম ভাই, আজকের এই দিনে আপনার একটু কথা শুনতে চাই। আমরা আসলে আজকে আমাদের প্রিয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জন্মদিনে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে দেখলেন যে একটা ব্যতিক্রমধর্মী কর্মসূচি নিয়েছে, জন্মদিনে দুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ। এটা একটা ব্যতিক্রমী বাংলাদেশের রাজনীতিতে, উনি ওভারঅলই একটা ব্যতিক্রমী রাজনৈতিক ধারা চালু করতে যাচ্ছে। আমরা সকলের জন্য গর্বিত এবং আমি বিশ্বাস করি দেশের মানুষ উনার এই নতুন ধারার রাজনীতি, সহনশীলতার, মানব কল্যাণের, আমাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে উদ্যোগ, ফ্যামিলি কার্সর সব কিছু নিয়েছে, সেই কারণে বিএনপির রাজনীতি আগামী দিনে আরও অগ্রগামী হবে। আমরা একটু দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব মোস্তফা ভাই, আপনি ছোট্ট করে একটু আজকের দিনে খালেদা জিয়ার জন্য কি বলতে চান? আমি মনে করি খালেদা জিয়া এই জাতিটাকে অনেক এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে। ওনার আজকে আমরা আমাদের এই দেশের জনগণ আমরা ওনাকে ফিল করি। আজকে যদি দেশের যে উন্নতি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে, আমার নেতৃত্বে যদি আজকে বেঁচে থাকতো উনি সবচেয়ে বেশি খুশি হইতো। আমরা আজকের এই দিনে আমার নেত্রীকে স্মরণ করছি এবং পুরো বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো নেত্রীর জন্য যেন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করে। আমরা আসলে এই বেগম খালেদা জিয়া কেবল একটি দেশের নাম না, বেগম খালেদা জিয়া এদেশের দেশ এবং মাটি এবং মানুষের যে বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করেছেন। যুব দলের সাবেক সভাপতি নীরব ভাই, আজকের এই দিনে আপনার প্রত্যাশা কি? খালেদা জিয়া চলে গেছেন, তার সুযোগ্য পুত্র দেশ চালাচ্ছেন, আজকের এই দিনে আপনার একটু কথা শুনতে চাই। আজকে এই ঢাকা 17 আসনে বঞ্চিত যারা, তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাদেরকে উপহার দিবেন। আমরা এই ব্যাপারে আনন্দিত। আমরা বিশ্বাস করি তারেক রহমান গত 17 বছর যারা নির্যাতিত, নিপীড়িত সবাইকে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিটা শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মিল্লাত ভাই, যিনি এখন বর্তমান সরকারের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন। মিল্লাত ভাই, খালেদা জিয়ার দেখানো যে পথ, সেই রাষ্ট্র এখন এগিয়ে নিচ্ছেন তার সুযোগ্য সন্তান। আজকে খালেদা জিয়াকে নিশ্চয়ই অনেক বেশি মনে পড়ছে, তার জন্য দেশের মানুষের জন্য কি বলবেন? না, প্রথমে আমি আজকের এই দিনে আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, কারণ তার আজকে জন্মদিন ছিল। আমরা তাকে মিস করছি। এই দিনেই তার সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে তার নির্বাচনী এলাকার লোকের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন এবং অনেক লোককে তিনি সহযোগিতা করবেন এবং আল্লাহর কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করবেন। বিশেষ করে তার নির্বাচনী এলাকার হিসেবে এলাকার সমস্ত বনানী, গুলশান, আপনার এইদিকের ক্যান্টনমেন্ট থানার বহু সমস্ত লোকজন উপস্থিত হয়েছে। আমিও আজকে উপস্থিত হয়েছি এখানে, শুধু তার ক্যাবিনেটের মেম্বার হিসেবে না, আমি বনানী সোসাইটির একজন অ্যাডভাইজার হিসেবেও আমি উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আমিনুল হক। আমিন ভাই, আপনি আজকের যে খালেদা জিয়া যে কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন, তার সন্তানের হাত ধরে সেই কল্যাণ রাষ্ট্র গড়ার 31 দফার মাধ্যমে কতটা এগিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যে তিনি দীর্ঘদিন তার জীবদ্দশায় তিনি গণতন্ত্রের জন্য, এই দেশের জনগণের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং সব সময় তিনি এদেশের জনগণের কথা ভাবতেন এবং তিনি সব সময় চিন্তা করেছেন যে বাংলাদেশে যাতে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে অধিকার, যে দাবি, সেই দাবি এবং অধিকারগুলো যাতে প্রতিষ্ঠিত হয়। এবং তার এই জীবদ্দশায় আমরা দেখেছি যে 31 দফার মাধ্যমে
আমরা যেভাবে প্রত্যেকটি কর্মসূচির মাধ্যমে 31 দফার সকল কর্ম পরিকল্পনা আমরা আমাদের তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এই 31 দফার আলোকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বর্তমানে সরকার গঠন করার মাধ্যমে এবং সেই 31 দফা বাস্তবায়নের জন্য তিনি বদ্ধপরিকর এবং তারই ধারাবাহিকতায় আমাদের যে 8টি যে সাবজেক্ট রয়েছে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, স্পোর্টস, আমাদের ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা প্রদান, আমাদের খাল খনন কর্মসূচি এবং আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা সেই 31 দফার যে বাস্তবায়ন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে অর্থনীতিতে যে একটি আঘাত পড়েছে গত 17 বছরে যে দুর্নীতির মাধ্যমে সেই অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য একটি যে পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কাজ করছেন। আশা করছি যে আমরা মাত্র 6 মাস শেষ করেছি, কাছাকাছি 17ই আগস্ট 6 মাস হবে এবং 6 মাস পরে ইনশাল্লাহ আমাদের যে হাতে আরো প্রায় যে 4.5 বছর থাকবে, ইনশাল্লাহ আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং মাননীয় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এস.এম. জাহাঙ্গীর যিনি ঢাকা 16 আসনের থেকে নির্বাচন করছেন, এখন নেতৃত্ব দিচ্ছেন। জাহাঙ্গীর ভাই, এই যে কেক না কেটে আনন্দ না করে আজকে যে দুস্থের মাঝে অসহায়দের মাঝে এই যে খাদ্য বিতরণ করা হচ্ছে, চেক বিতরণ করা হচ্ছে, এই কল্যাণমূলক কাজ আপনারা কতটা এগিয়ে নেবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে 82তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমাদের যে হৈ হুল্লা করা, যে আনন্দ উল্লাস করার কথা ছিল সেটা আমরা করছি না। আমাদের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো জনসেবা, যুবকের মানুষের কল্যাণের জন্য কাজ করা। দেশনেত্রী বেগম খালেদা যদি বেঁচে থাকতেন, উনি যে কল্যাণকর যে কাজগুলো করতেন, আমরা যাতে সেই কল্যাণকর কাজে শরিক হতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন উনি জান্নাতে আছেন, সেই জান্নাতে যাতে সেই কল্যাণকর কাজে সোয়াবটা দেয়, সেই জন্য আমরা এইভাবে মানুষের কল্যাণে কাজ করে যে দুস্থদের সহযোগিতা করছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে সকালে বৃক্ষরোপণ করে আসছি। আমরা শিখেছি যে এই দেশে আপনি দেখেন যখনই অকল্যাণকর কোনো কাজ এসেছে, দেশের প্রতি যখন থ্রেড এসেছে, তখন কিন্তু জিয়া পরিবারে গিয়ে এসেছে এবং তার মূল ভূমিকা রেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী। কাজেই তার জন্মদিনে আমরা দেশের একজন মানুষের জন্য কল্যাণ করতে পারি, সেটাই আমাদের জন্য হবে বড় অ্যাচিভমেন্ট এবং তার জন্য হবে সবচেয়ে বড় পাওয়া। আমরা দেশনেত্রী বেগম খালেদার সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ। আসলেই আজকের দিনের প্রত্যাশার যে কথা, সেই প্রত্যাশার কথা কিন্তু শুনলেন প্রিয় দর্শক। তো সেই অনুযায়ী সারা দেশের বিএনপি নেতাকর্মীরাও যারা রয়েছেন তারাও আনন্দ উল্লাস না করে যেন দেশের কল্যাণে কাজ করেন, সেটি হচ্ছে আজকের এই বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিনে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সহ তার সকল নেতাদের প্রত্যাশা। তো এই ছিল যে বনানী টিএনটি মাঠ থেকে সংবাদ। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি যখন কথা বলবেন, অনুষ্ঠান করবেন, আমরা নিশ্চয়ই আমাদের দর্শকদের আবার সরাসরি সেই বিষয়গুলো দেখাবো। ফিরে যাচ্ছে স্টুডিওতে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বনানী টিএনটি কলোনির মাঠ থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম, সাথে ছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশন থেকে 1,21,75,000 টাকা ডাকাতির ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত 12 লাখ টাকা, 4টি পিস্তল, 6টি ম্যাগজিন, ওয়াকিটকি, র্যাবের ভুয়া পরিচয়পত্র সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটায় চক্রটি। এর আগেও তারা এমন বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে। রুবেলের ভাড়া বাসা থেকে ডাকাতির টাকা 3 লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে রবিল ও মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তকালয় এলাকায় অভিযান চালিয়ে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়। সাগরবাড়িকে গ্রেপ্তার করিলে তার ভাড়া বাসা থেকে এই লুণ্ঠিত আরও 9 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে সর্বমোট 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেমপ্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি, এগুলো উদ্ধার করা হয়।
টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। জেলার বিদ্যুতের চাহিদা প্রায় 370 মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র 223 মেগাওয়াট। ফলে ঘাটতি পূরণ দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে। বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা, তাঁত শ্রমিক ও পোলট্রি খামারিরা। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। দিনরাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে টাঙ্গাইলের সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে ফ্যানসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র না চলায় সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ, পড়াশোনা ও দৈনন্দিন কাজেও পড়েছে নেতিবাচক প্রভাব। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন কার্যক্রম। বিপাকে তাঁত শিল্প সহ পোলট্রি খামারিরা। আমাদের যে কারখানাগুলো সেগুলো অচল হয়ে যাচ্ছে। এমনিতে শ্রমিকের সংখ্যা কম, শ্রমিক হারিয়ে যাচ্ছে, আবার বিদ্যুতের কারণে তাঁতগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন উৎপাদন না হলে আমরা কিভাবে ব্যবসা করব? কারেন্ট তো থাকেই না, 3 থেকে 4 ঘন্টা কারেন্ট থাকে, এর নাকি প্রতিষ্ঠান চলে। সরকার তা কি করে? সরকার তো জানেই এগুলা। উৎপাদন সচল রাখতে অনেক প্রতিষ্ঠান ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করছে। এতে বাড়ছে জ্বালানি ও উৎপাদন ব্যয়। মার্কেট ও দোকানপাটে বিদ্যুৎ না থাকায় কমছে ক্রেতার উপস্থিতি। ফলে লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। কারেন্ট থাকাই না তো, 2-1 ঘন্টা কারেন্ট থাকে। গরমে তো মুরগি 40 টাকা যে 500 দিন আমার লসে হইব। মুরগি মারা গেলে কি লাভ হয়? জেনারেটর তেল কেনা লাগে, তেল কত এখন? 110 টাকার তেল এখন 130 টাকা হয়ে কেনা লাগে। এই বিদ্যুতে হারা দিনে 2-3 ঘন্টা থাকে, আর হারা দিনে থাকে না। জেলা পর্যায়ে পিডিবির বিদ্যুতের চাহিদা প্রায় 170 মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 110 মেগাওয়াট। আর পল্লী বিদ্যুতের চাহিদা 200 মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র 113 মেগাওয়াট। পিডিবি বলছে বিদ্যুতের চাহিদা পূরণে বাধ্য হয়ে ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে। এখনকার যে পরিস্থিতি সেটা সাময়িক। এই লোডশেড পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সরকার কাজ করছেন। আমরা আশা করি লোডশেড দ্রুত শেষ হয়ে যাবে। পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার। মানে গত এই যে প্রায় 4-5 দিন যাবৎ খুবই প্রায় 40 থেকে 45% আমার এখানে লোডশেড করতে হচ্ছে, এবং সরকার চেষ্টা করতেছে যে জ্বালানির সরবরাহ বৃদ্ধি করে যেখানে যেটুকু বাড়ানো যায় বাড়ানোর চেষ্টা করতেছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি কমানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণকে কেন্দ্র করে আবাদি কৃষি জমিতে একের পর এক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি করে সব ভবন নির্মাণ করেছে একটি চক্র। শুধু তাই নয়, ক্ষতিপূরণ জালিয়াতি চক্রের সাথে খনি কর্তৃপক্ষের বিরুদ্ধেও সংশ্লিষ্টতার সত্যতা উঠে এসেছে। মাই টিভির অনুসন্ধানে প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্টে বিস্তারিত। একসময় বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানে ছিল 3 ফসলি আবাদি কৃষি জমি, এখন সেখানে গড়ে উঠেছে সারি সারি ভবন। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের জন্য নতুন করে 301 একর জমি অধিগ্রহণ করা হবে। এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই বদলে যেতে শুরু করেছে এলাকার চিত্র। তড়িঘড়ি করে শতাধিক ভবন নির্মাণ হলেও সেখানে বসবাস করেন না কেউই। ভূমি অধিগ্রহণ করা হলে জমির পাশাপাশি স্থাপনার জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাওয়ার আশায় একটি চক্র কম দামের নির্মাণ সামগ্রী দিয়ে এসব ভবন নির্মাণ করছে। বহিরাগত লোকের বিল্ডিং এখানে বেশি, যে নামানি মাটিতে যে দাম হইবে তার থেকে বিল্ডিং করলে বেশি টাকা পাইবে। আমাদের ক্ষতি এলাকার 2-3 গুণ টাকা পাই। এই 90,000 শতক টাকা নিয়ে তো অন্য জায়গায় আমরা বাড়ি করতে পারবো না। ক্ষতিপূরণের আশায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে খোদ কয়লা খনিতে কর্মরত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। আসলে আপনারা যে প্রশ্নটা করতেছেন, যে আপনার কর্মকর্তা হয়ে এখানে তুলতে পারে কিনা, এই জায়গাটা আমার ওয়াইফের জায়গা। বহিরাগতরা নয়, প্রকৃত জমির মালিকেরা যেন ক্ষতিপূরণের টাকা পান সে লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটি। আমাদের জায়গা থেকে আন্দোলন করছি যাতে আমাদের গ্রামে অন্তত বহিরাগত কেউ না ঢুকতে পারে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি এসব ভবন নির্মাণে কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ। কয়লা খনির পাশে যে ভবনগুলো করেছে সেগুলো কোনো প্রকার উপজেলা প্রশাসন থেকে বা উপজেলা নকশা অনুমোদন কমিটির কাছ থেকে অনুমোদন গ্রহণ করেননি। রাতারাতি জমির প্রকৃতি পরিবর্তন করে ভবন নির্মাণের কারণে এসব জমির কর আদায় বন্ধ রাখা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে আবাদি জমির হিসাবে খাজনা পরিশোধ করে আসছে এবং
রাতারাতি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শ্রেণী পরিবর্তন করছে, আমরা হোল্ডিংগুলো স্থগিত রেখেছি, সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খনির একাধিক কর্মকর্তার বহুতল ভবন নির্মাণের বৈধতা সম্বন্ধে জানতে চাইলে বিষয়টি অবগত নন বলে জানান কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক। এটা তো বোঝাই যাচ্ছে একটা ক্ষতিপূরণ পাওয়ার উদ্দেশ্য, অফিসিয়াল ভাবে কিছু করা সুযোগ থাকে, তা অবশ্যই করবো। এদিকে নিয়ম মেনে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অথবা নকশা, উপজেলার যে নকশা অনুমোদন কমিটির অনুমোদন দেখে দেখে যে বিল্ডিং গুলো করা হয়েছে সেই বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং সেই ক্ষেত্রে আমরা ক্ষতিপূরণের চেক দেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনায় নেব। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়তি ক্ষতিপূরণের আশায় তৈরি করা হয়েছে এসব বহুতল ভবন। আবাদি জমিতে নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল ভবন নির্মাণের কারণে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, অভিযোগ এলাকাবাসীর। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।